Hello, my dear students. This side is your physics mentor Rajesh, and I welcome all of you to this amazing channel of Soms Classroom. আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর এক্সামকে লক্ষ্য করে ফিজিক্যাল সায়েন্সের আলো চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে ডিসকাস করব। যাদের আলো চ্যাপ্টারটি ভালো করে পড়া আছে তারা রিভিশন পারপাসের জন্য এই ভিডিওটি দেখতে পারো, তাদের জন্য এই ভিডিও খুব হেল্পফুল হবে। আর এমন কিছু স্টুডেন্টস রয়েছে যাদের আলো পড়া আছে কিন্তু সেরকম ভালোভাবে কোয়েশ্চেন্স করা হয়নি, সেরকম ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়নি, তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন? কারণ আমি এমসিকিউ ডিসকাস করার পাশাপাশি ওই এমসিকিউ রিলেটেড যে কনসেপ্টগুলো তোমাদের রয়েছে সেই কনসেপ্টগুলোও ডিসকাস করব। তো চলো আজকের প্রথম অঙ্ক দিয়ে আজকের ভিডিওর সেশন শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন বলেছে, কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়। ঠিক আছে, এখন চ্যুতি মানে কি? চ্যুতি মানে কি? সব থেকে প্রথমে আসি প্রতিসরণ মানে কি। দেখো, তোমরা জানো যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে এসে পড়ে, যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে এসে পড়ে তখন অন্য মাধ্যম এর মধ্য দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মির যে আসল গতিপথ ছিল তার থেকে সামান্য বিচ্যুত হয়। এই বিচ্যুত হওয়ার ঘটনাকে কিন্তু আলোর প্রতিসরণ বলে। এখন কতটা কোণে বিচ্যুত হয় সেটাকেই বলা হচ্ছে চ্যুতিকোণ। এখন তোমার চারটে অপশান দেওয়া আছে, চারটে অপশানের মধ্যে কোন অপশানটা রাইট অ্যান্সার তোমাকে বাছতে হবে। তাহলে সব থেকে প্রথমে আমি আগে রে ডায়াগ্রাম ড্র করি। দেখো, এটা হচ্ছে মিডিয়াম নাম্বার 1, এটা হচ্ছে মিডিয়াম নাম্বার 2। ঠিক আছে, এবারে আলোক রশ্মি 1 নাম্বার মাধ্যম থেকে আসছিল, দিয়ে 2 নাম্বার মাধ্যম দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মির গতিপথের ডাইরেকশনটা এরকম হয়ে গেল। তার মানে যদি 2 নাম্বার মাধ্যম না থাকতো তাহলে আলোক রশ্মি নিশ্চয়ই এই ডাইরেকশন বরাবরই যেত, তাই না? এখন এটা হচ্ছে আপতন কোণ I, এটা হচ্ছে প্রতিসরণ কোণ R, আর কতটা কোণে বিচ্যুত হয়েছে না এটাকেই বলা হচ্ছে চ্যুতিকোণ ডেল্টা। এখন চ্যুতিকোণের মান কত হবে লক্ষ্য করে দেখো, এই অ্যাঙ্গেলটা যদি I হয় তাহলে বিপ্রতীপ কোণ অনুসারে এই পুরো অ্যাঙ্গেলটাও কিন্তু I হবে, এই পুরো অ্যাঙ্গেলটাও কিন্তু I হবে। এখন আমি বলতে পারি যে I ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা প্লাস R। এখন I মাইনাস R ইজ ইকুয়াল টু ডেল্টা, এটা হচ্ছে চ্যুতিকোণের মান, তাই না? এখন আমাকে বলেছে কোন কোণের জন্য চ্যুতিকোণের মান সর্বনিম্ন হয়। এখন আমরা জানি যখন আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয়, আলোক রশ্মি যখন লম্বভাবে আপতিত হয় তখন I ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ লম্ব আপতনের ক্ষেত্রে, অর্থাৎ আলোক রশ্মি যখন লম্বভাবে আপতনের ক্ষেত্রে I ইজ ইকুয়াল টু 0 হয় আর R ইজ ইকুয়াল টু 0 হয়, তখন চ্যুতিকোণের মান ডেল্টা ইজ ইকুয়াল টু I মাইনাস R ইজ ইকুয়াল টু 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0 হবে। এখন তুমি বুঝে নাও কোনটা অপশন, কোন অপশনটা অ্যান্সারে হবে। এবারে আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস মনে করিয়ে দিই। দেখো, স্নেলের সূত্র কি বলছে? স্নেলের সূত্র বলছে মিউ ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু কিন্তু কনস্ট্যান্ট হবে। এটা হচ্ছে তোমার স্নেলের সূত্র। এখন তুমি দেখো মিউ ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, দেখো সাইন থিটাকে ধরে নাও এটা হচ্ছে থিটা, ধরে নাও এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। মিউ ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঘটনা হচ্ছে মিউ ইন্টু সাইন থিটাকে কনস্ট্যান্ট রাখার জন্য যদি আমি মিউ এর মানটা বাড়াই তাহলে সাইন থিটার মানটা কি হবে? অবশ্যই কমবে, কারণ মিউ ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। মিউ এর সঙ্গে সাইন থিটার কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে একটার মান বাড়লে আরেকটার মান কমবে, অর্থাৎ মিউ এর মান যদি বাড়ে তাহলে সাইন থিটার মান কমবে, আর সাইন থিটার মান কমলে থিটা এর মান কমবে, অর্থাৎ এই কোণটার মান কমে যাবে। অর্থাৎ যদি মিউ এর মান বাড়ছে মানে কি? মিউ এর মান বাড়ছে মানে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসে পড়েছে, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসে পড়েছে। আর থিটার মান কমেছে মানে কি? আলোক রশ্মি থিটার মান কমেছে মানে আলোক রশ্মিটা অভিলম্বের দিকে সরেছে। তুমি লক্ষ্য করে দেখো
যেহেতু এইখানে থিটার মান বেশি ছিল, এইখানে থিটার মান কিন্তু কম হয়েছে। থিটার মান কম হয়েছে মানে প্রতিসরণ কোণের মান কম হয়েছে, তাই জন্য এখানে ডেল্টা ইজ ইকুয়াল টু আই মাইনাস আর করেছি, কারণ থিটার মান আগে বেশি ছিল, থিটার মানটা কমেছে, অর্থাৎ ফাইনাল থিটার মান ছোট, থিটার মান বেশি ছিল, থিটার মান কমেছে, তাহলে থিটার মান বেশি ছিল, থিটার মান কমেছে, তাহলে আই মাইনাস আর হয়েছে। অন্যদিকে যদি মিউয়ের মানটা কমে মানে আলোক রশ্মি যদি ঘন থেকে লঘুতে এসে পড়ে, দেখো মিউয়ের মানটা যদি কমে তাহলে সাইন থিটার মান কি হবে? সাইন থিটার মান কিন্তু এখানে বাড়বে। সাইন থিটার মান যদি বাড়ে তাহলে থিটার মান যদি বাড়বে, মিউয়ের মান কমেছে মানে কি? নিশ্চয়ই আলোক রশ্মি ঘন থেকে লঘুতে এসে পড়েছে, আর ঘন থেকে লঘুতে এসে পড়েছে মানে কি? নিশ্চয়ই থিটার মান বেড়েছে মানে কি? নিশ্চয়ই এই থিটার মানটা বেশি। দেখো একটা জিনিস বলি, এটা তো আমার ঘন মাধ্যম, আলোক রশ্মি যদি এইদিকে পড়তো তাহলে নিশ্চয়ই আলোক রশ্মি এইদিকে বেরোতো, মানে বাঁকতো, বেশি পরিমাণে বাঁকতো। আলোক রশ্মি যদি এইদিকে পড়তো তাহলে নিশ্চয়ই বাঁকতো। কোন দিকে বাঁকতো? অভিলম্ব থেকে দূরের দিকে বাঁকতো। তাহলে এইখানে এটা তখন আপতন কোণ হতো, আপতন কোণের মানটা কম হতো, প্রতিসরণ কোণের মানটা বেশি হতো। থিটার মান বেড়েছে মানে কি? এই কোণটা বেড়েছে মানে কি? নিশ্চয়ই এই কোণটা বড় হবে, তখন আর মাইনাস আই হতো, তখন ডেল্টা ইজ ইকুয়াল টু আর মাইনাস আই হতো। তাহলে তোমাকে লক্ষ্য রাখতে হবে কোথায় আই মাইনাস আর হবে, তোমাকে লক্ষ্য রাখতে হবে কোথায় আর মাইনাস আই হবে। তাহলে যখন আলোক রশ্মি লঘু থেকে ঘনতে এসে পড়বে তখন ডেল্টা ইজ ইকুয়াল টু আই মাইনাস আর হবে, যখন আলোক রশ্মি ঘন থেকে লঘুতে এসে পড়বে তখন ডেল্টা ইজ ইকুয়াল টু আর মাইনাস আই হবে। এটা তো কনসেপচুয়াল ক্ল্যারিটি হলো। তোমরা কি করে মনে রাখবে? বড় মাইনাস ছোট হবে, এইটুকুই, বড় মাইনাস ছোট হবে। তাহলে মিউ ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। মিউ যদি বাড়ে সাইন থিটার মান কমবে, সাইন থিটার মান কমলে থিটার মান কমবে। মিউ বাড়ছে মানে কি? মিউয়ের মানটা বেড়েছে মানে কি? নিশ্চয়ই আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসে পড়েছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসে পড়ার জন্য থিটার মানটা কমেছে, অর্থাৎ ডেল্টা ইজ ইকুয়াল টু আই মাইনাস আর হবে। তাহলে এইটা তো গেছিল, এটা এসেছিল লঘু থেকে ঘনতে, এইদিকে যদি পাঠাও তাহলে আসবে ঘন থেকে লঘুতে। ঠিক আছে, আশা করছি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। নোট করো। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন আছে, কোন জোড়টি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? এখন এখানে বর্ণালী কথাটা উঠে এসেছে, তাহলে এই প্রশ্নটা করতে গেলে তোমাকে সব থেকে প্রথমে বুঝতে হবে বর্ণালী মানে কি। দেখো আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই, যাদের চ্যাপ্টার ভালো করে পড়া আছে তাদের এত ডিটেল এক্সপ্লেনেশন লাগবে না। যদি তোমাদের মনে হয়, যে সমস্ত ছেলে মেয়েদের হয়ে গেছে তাদের যদি মনে হয় যে ডিটেল এক্সপ্লেনেশন লাগবে না, আমরা এগুলো জানি, তারা শুধুমাত্র অঙ্কের অ্যান্সার করে বেরিয়ে যাও। আর যাদের কনসেপ্টটা ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, মানে তাদের কনসেপ্ট ভালো করে ক্লিয়ার ছিল না বলে তাদের মনে হচ্ছে, তারা কিন্তু ডিটেলে এই আলোচনাটা শোনো, দরকার হবে কিন্তু। হ্যাঁ দেখো এখানে কিন্তু বর্ণালী বলেছে, বর্ণালী কোথা থেকে উঠে আসে? দেখো আমরা জানি যখন আলোক রশ্মি কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যায় তখন কিন্তু কোনো যৌগিক বর্ণের আলো বিশ্লিষ্ট হয়ে মৌলিক বর্ণের আলোতে ভেঙে যায়। একটা এক্সাম্পল কি, যখন আমরা প্রিজমের মধ্য দিয়ে যখন সাদা আলো ফেলি, আমরা সাদা আলো ফেলি, তখন সাদা আলো তো যৌগিক বর্ণ, অ্যাকচুয়ালি সাদা রঙের কোনো, মানে সাদা রঙটা কিন্তু মৌলিক নয়, সাদা রঙের কিন্তু অস্তিত্ব হয় না, 7টা রঙ মিশে পড়ে কিন্তু সাদা রঙ তৈরি হয়। তাহলে সাদা আলোর মতো যদি কোনো যৌগিক বর্ণকে আমরা কোনো একটা স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যখন ফেলবো তখন আলোক রশ্মির কিন্তু বিচ্ছুরণ হয়। বিচ্ছুরণ মানে কি পরে বলছি, এই কোয়েশ্চেন রিলেটেড নয় বিচ্ছুরণটা, ঠিক আছে? বিচ্ছুরণ মানে এটুকু জেনে রাখো, যখন যৌগিক বর্ণকে যখন কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে ফেলছি তখন সাদা আলোটা বা যৌগিক বর্ণটা কিন্তু তার মৌলিক বর্ণগুলিতে ভেঙে যাচ্ছে। এই ঘটনাটাকেই আলোর বিচ্ছুরণ বলা হয়। কেন বলা হয় সেটা, বিচ্ছুরণ কাকে বলে সেখানে ডিসকাস করব। এখন শুধু এটুকু জেনে রাখো, যখন কোনো যৌগিক বর্ণকে যখন কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে পাঠানো হয়, প্রিজমের মধ্য দিয়ে যখন পাঠানো হচ্ছে বা কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে পাঠানো হচ্ছে, তখন যে যৌগিক আলোটা ছিল সেটা বিশ্লিষ্ট হয়ে মৌলিক আলোতে ভেঙে যাচ্ছে। এখন সাদা আলোর মধ্যে কি থাকে? ভিবজিওর, বা তুমি বাংলায় যদি বলো বেনিয়া সহকলা। তাহলে এই সাদা আলোটা যে ভেঙে যাচ্ছে এই ঘটনাটাকে আলোর বিচ্ছুরণ বলে। এখন VIBGYOR
এইরকম যদি পারফেক্ট অর্ডারে যদি ভাঙাটা হয়, যদি আলোগুলো যদি মানে প্রত্যেকটা মৌলিক বর্ণকে যদি পরপর যদি সাজানো অবস্থায় থাকে, তাহলে এটাকে বিশুদ্ধ বর্ণালী বলা হয়। এখন তুমি ছবিতে দেখতে পাচ্ছ এখানে সাদা আলো ফেলেছি, আলোটা কিন্তু 7টা রঙের আলোতে ভেঙে গেছে। এখন ভিবজিওর নিচ থেকে শুরু হয়, ঠিক আছে, বেগুনি নিচে থাকে, লাল একদম উপরে থাকে, ঠিক আছে। তাহলে প্রান্তিক বর্ণটা তুমি দেখতে পাচ্ছ অবশ্যই বেগুনি হবে আর লাল হবে। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এবারে দেখো নেক্সট কোয়েশ্চেনটা বলেছে, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? আগের ছবিটা তুমি মনে করো, আগের ছবিটা তুমি দেখো, তুমি দেখতে পাচ্ছ সব দেখে নিচে কি রয়েছে, বেগুনি রয়েছে বা ভয়লেট রয়েছে, সব থেকে ওপরে কি রয়েছে, লাল রয়েছে। তাহলে স্বাভাবিক ব্যাপার না, সব থেকে বেশি বিচ্যুতি বেগুনি বর্ণের হয়েছে বলেই তো সে সব থেকে নিচে রয়েছে। তাহলে অ্যান্সার হবে সব থেকে বেশি চ্যুতি হচ্ছে বেগুনি বর্ণের আলোর, আর সব থেকে কম চ্যুতি হচ্ছে লাল বর্ণের আলোর। তোমাদের নেক্সট কোয়েশ্চেন আছে, কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণের মান কত হবে? এখন ঘটনা হচ্ছে, যখন আলোক রশ্মি কাঁচ স্ল্যাবের ওপর দিয়ে, মানে যখন আলোক রশ্মি কোনো কাঁচ স্ল্যাবের ওপরে এসে পড়ে, তখন আলোক রশ্মির তো কোনো চ্যুতি হয় না। এইখানে তো আলোক রশ্মির শুধুমাত্র পার্শ্ব সরণ হয়। যখন আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি ঘটে। এখন লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, দেখো একটা ডায়াগ্রাম আগে ড্র করতে হবে। দেখো তোমাদেরকে আগে বুঝতে হবে স্ল্যাব মানে কি আর প্রিজম মানে কি। স্ল্যাব তোমরা যেটা জেনে এসেছো বা তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে যে আয়তাকার কাঁচ স্ল্যাব, স্ল্যাব মানে আয়তকারী হবে বা স্ল্যাব মানে চতুর্ভুজ আকৃতির হবে, এমনটা কিন্তু কনসেপ্টটা ফিজিক্সের ক্ষেত্রে স্ল্যাবের নয়। স্ল্যাব কনসেপ্ট, দেখো স্ল্যাব মানে কিন্তু আয়তকার নয়, স্ল্যাব মানে হচ্ছে একটা কনসেপ্ট। কি ধরনের কনসেপ্ট? দেখো আলোক রশ্মি প্রথমে এই তল দিয়ে প্রতিসৃত হয়েছে, তারপরে এই তল দিয়ে প্রতিসৃত হয়েছে। আলোক রশ্মি দুটো তল দিয়ে প্রতিসৃত হয়েছে, আর দুটো প্রতিসারক তল কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল। যখন এই কনসেপ্ট লাগে, যখন আলোক রশ্মির দুবার রিফ্র্যাকশন হবে, আলোক রশ্মির যখন দুবার প্রতিসরণ হবে, কিন্তু দুটো ক্ষেত্রে যে প্রতিসরণ হচ্ছে, দুটো প্রতিসারক তল যদি একে অপরের সঙ্গে যদি প্যারালাল যদি থাকে, তাহলে সেখানে স্ল্যাব কনসেপ্ট লাগে। আর সেখানে কিন্তু আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, সেখানে আলোক রশ্মি শুধুমাত্র প্যারালাল শিফট হয়। তুমি আপতন কোণের মান যাই হোক না কেন, আলোক রশ্মির কিন্তু কোনো চ্যুতি হবে না। অর্থাৎ এইখানে যদি I1 কোণে আলোটা যদি এসে পড়ে, তাহলে এইখানেও কিন্তু I1 কোণেই আলোটা নির্গমন হবে। এই প্রমাণটা তোমাদের অলরেডি তোমাদের পরীক্ষাতে আসে, তোমাদের বইয়ে আছে, তোমরা হয়তো জানো যে যে কোণে আলোটা ফেলবো সেম কোণেই কিন্তু আলোটা বেরোবে। অর্থাৎ এখানে চ্যুতি হবে না, অর্থাৎ এখানে কিন্তু ডেভিয়েশন ইজ ইকুয়াল টু 0 হবে। এইখানে কিন্তু ডেভিয়েশন ইজ ইকুয়াল টু 0 হবে। এইখানে শুধুমাত্র পার্শ্ব সরণ হবে, এইখানে শুধুমাত্র প্যারালাল শিফট হবে। এই যে এই প্যারালাল শিফট তোমাদেরকে ক্লাস 10-এ ক্যালকুলেট করতে হয় না, কিন্তু ক্লাস 12-এ এই প্যারালাল শিফট বা পার্শ্ব সরণের প্রমাণটা করতে হয়। এইখানে কি হয়, ডেভিয়েশন 0 হয়, কিন্তু এইখানে কি হয়, আলোক রশ্মির প্যারালাল শিফট হয়, আলোক রশ্মির প্যারালাল শিফট হবে বা আলোক রশ্মির কিন্তু পার্শ্ব সরণ হবে। অন্যদিকে প্রিজম মানে কি? প্রিজম মানে কিন্তু ত্রিভুজ নয়, প্রিজম যেমন খুশি দেখতে হতে পারে। প্রিজম হচ্ছে একটা কনসেপ্ট, ফিজিক্সের ক্ষেত্রে প্রিজম হচ্ছে একটা কনসেপ্ট। কি ধরনের কনসেপ্ট না, দেখো প্রিজমেও কিন্তু আলোক রশ্মির দুবার রিফ্র্যাকশন হয়েছে। দেখো এইখানে একবার এই তলে একবার রিফ্র্যাকশন হয়েছে, এই তলে একবার রিফ্র্যাকশন হয়েছে। এইখানেও আলোক রশ্মির কিন্তু দুবারই রিফ্র্যাকশন হয়েছিল। এটা হচ্ছিল আপতিত রশ্মি আর এটা হচ্ছে নির্গমন রশ্মি। এইখানে এটা হচ্ছে আপতিত রশ্মি আর এটা হচ্ছে নির্গমন রশ্মি। তাহলে প্রিজম মানে কি? দেখো দেখো স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু আলোক রশ্মির দুবার প্রতিসরণ হয়েছিল, দুটো প্রতিসারক তল কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল ছিল, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 0 ছিল। কিন্তু প্রিজমেও আলোক রশ্মির দুবার প্রতিসরণ হবে, কিন্তু দুটো প্রতিসারক তলের ক্ষেত্রে দুটো প্রতিসারক তলের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে, যেটাকে আমরা অ্যাঙ্গেল অফ প্রিজম বলি বা প্রিজমের প্রতিসারক কোণ বলি। এটাকেই বলা হয় অ্যাঙ্গেল অফ প্রিজম, এটাই বলা হয় অ্যাঙ্গেল অফ প্রিজম, বা এটাকে বলা হয় প্রতিসারক কোণ, প্রিজমের একটা প্রতিসারক কোণ। তার মানে
স্ল্যাবে আলোকরশ্মি যে দুটো তলের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বা যে দুটো তলে আলোকরশ্মির প্রতিসরণ হয়েছে সেগুলো কিন্তু পরস্পরের সাথে কোনো কোণ করে থাকবে না, কিন্তু প্রিজমে আলোকরশ্মির যে দুটো তলের সঙ্গে প্রতিসরণ হবে বা যে দুটো তলে প্রতিসরণ হবে তারা কিন্তু একে অপরের সাথে কোনো কোণ করে থাকবে। আর কোণ করে থাকার জন্য এইখানে কিন্তু আলোকরশ্মির ডেভিয়েশন হবে, এইখানে কিন্তু আলোকরশ্মির ডেভিয়েশন হবে, আলোকরশ্মির ডেভিয়েশন হবে। আর ডেভিয়েশন ডেল্টা ইজ ইকুয়াল টু এখানে কত হয়, I1 প্লাস I2 মাইনাস এ। আর এই প্রমাণটা তোমাদের পরীক্ষাতে আসে, তোমরা জানো হয়তো। তাহলে স্ল্যাবে কি হচ্ছে, আলোকরশ্মির ডেভিয়েশন হচ্ছে না, চ্যুতি হচ্ছে না, কিন্তু প্রিজমে কিন্তু আলোকরশ্মির ডেভিয়েশন হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে স্ল্যাব কনসেপ্ট কি, তোমরা বুঝতে পারলে প্রিজম কনসেপ্ট কি। স্ল্যাব কনসেপ্টে আমার সঙ্গে তোমরা রিভাইজ করবে। স্ল্যাব কনসেপ্ট মানে কি, স্ল্যাবে কি হবে, আলোকরশ্মির যে দুটো প্রতিসারক তলে প্রতিসরণ হবে বা যে দুটো তলে প্রতিসরণ হবে সেগুলো কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরালে হবে, মানে একে অপরের সঙ্গে প্রতিসারক তল দুটো কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল হবে, কিন্তু প্রিজমে প্রতিসারক তল দুটো কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল হবে না। তোমাদেরকে এবার একটা মজাদার কনসেপ্ট বলি, তুমি কি জানো এই স্ল্যাবটাই কিন্তু প্রিজমের মতো বিহেভ করতে পারে? বলবে স্যার এটা আবার কি করে সম্ভব, স্ল্যাব কি করে প্রিজমের মতো করে বিহেভ করতে পারে? দেখো তোমরা তো এটা পড়ে এসেছো, যদি আলোকরশ্মি এই দিকে পড়তো, আলোকরশ্মি এই দিকে পড়েছে দিয়ে এই দিকে দিয়ে এই দিকে, যদি এরকম ব্যাপারটা হতো তাহলে কি এইখানে প্রিজমের কনসেপ্ট লাগছে না? এইখানে এই তলে প্রতিসৃত হয়েছে, এই তলে আলোকরশ্মির প্রতিসরণ হয়েছে, এই দুটো তলে আলোকরশ্মির প্রতিসরণ হয়েছে, আর প্রতিসারক তলগুলো কিন্তু একে অপরের সাথে কোনো একটা কোণ করে আছে, তাহলে এই স্ল্যাবটাই তো এখন প্রিজমের মতো বিহেভ করছে, তাই না? তাহলে যেখানে যেখানে আলোকরশ্মি মানে যে দুটো তলে আলোকরশ্মির প্রতিসরণ হবে সেখানে যদি প্রতিসারক তল দুটো একে অপরের সঙ্গে যদি কোনো কোণ করে থাকে সেখানে কিন্তু প্রিজমের কনসেপ্ট লাগবে এবং সেখানে কিন্তু ডেভিয়েশন হবে, আর সেই ডেভিয়েশনের মান I1 প্লাস I2 মাইনাস এ হবে। তোমরা এতদিন জানতে যে প্রিজম শুধুমাত্র ত্রিভুজই হয়, ত্রিভুজ টাইপের দেখতেই প্রিজম হবে, কিন্তু প্রিজম তো এটাও হতে পারে। ধরো এইটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এবারে আমি না এই ওপরেরটা ভেঙে দিলাম, ওপরের অংশটাকে এরকম করে ভেঙে দিলাম, এটাও কিন্তু প্রিজম হতে পারে। কেন হতে পারে দেখো না, আলোকরশ্মির এইখানেও কিন্তু রিফ্র্যাকশন হবে, রিফ্র্যাকশন হবে এখানে, তাহলে এটাও তো প্রিজম হলো, ত্রিভুজ তো নয় এটাও, তাহলে প্রিজম কেন হলো? কারণ আলোকরশ্মির এখানে যে দুটো তলের মধ্যে প্রতিসরণ হয়েছে তারা কিন্তু একে অপরের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে থাকবে। তাহলে দেখো কোয়েশ্চেন ছিল কোন ক্ষেত্রে মানে চ্যুতির মান কত হবে, আর আমি তোমাদেরকে সেটা পড়াতে গিয়ে প্রিজম পড়ালাম, স্ল্যাব পড়ালাম। তাহলে ওই যে বললাম আমি কিন্তু ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট ক্লিয়ার করব, আমি কিন্তু একটা এমসিকিউ করাচ্ছি না, আমি কিন্তু একটা এমসিকিউর পাশাপাশি দু তিনটে টপিক কিন্তু একসাথে করাচ্ছি। আশা করছি এই টপিক তোমাদের পড়তে ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও একে একে ভিডিওটা, এতে আমাদের মোটিভেশন থাকবে। আগে নোট করো, নেক্সট বলছি। আমাদের আলোচনার নেক্সট প্রশ্ন, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মাঝে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? ঠিক আছে, এখানে বস্তুকে রাখা হয়েছে লেন্সের আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে, তোমাকে প্রতিবিম্বের প্রকৃতি বের করতে হবে। দেখো যাদের উত্তল লেন্স রয়েছে, উত্তল লেন্স আছে, তোমাকে বস্তুর ডিফারেন্ট অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের আকার জানতে হবে। অ্যাটলিস্ট প্রত্যেকটা অবস্থানের জন্য ছবিগুলো এক আধবার করে তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস হয়ে যায় তাহলে ছকটা তোমাদের মনে থাকবে। আমি তাও তোমাদের জন্য ছকটা একটু করিয়ে দিচ্ছি। দেখো আমি একটা ছক তোমাদের বোঝাচ্ছি। প্রথমে এটা অবজেক্ট পজিশন, মানে এখানে বস্তুর অবস্থান, এটা হচ্ছে ইমেজ পজিশন, মানে এটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, এটা হচ্ছে নেচার অফ ইমেজ, মানে এটা হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি। যখন বস্তু অসীমে থাকবে, যখন বস্তু দেখো অবজেক্ট পজিশনকে আমরা জেনারেলি ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ইমেজ পজিশনকে জেনারেলি আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। ইউ যখন বস্তু অসীমে থাকবে, যখন বস্তু থাকবে অসীমে, অর্থাৎ ইউ যখন ইনফিনিটি হবে, তখন জানি ইমেজ অবশ্যই ফোকাসে তৈরি হয়, ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসে, অর্থাৎ প্রতিবিম্ব তৈরি হবে এফে। নেচার অফ ইমেজ অবশ্যই প্রতিবিম্ব অবশীর্ষ হবে, প্রতিবিম্ব হবে
অবশীর্ষ হবে, রিয়েল ইমেজ হবে। রিয়েল ইমেজ মানে সৎ প্রতিবিম্ব হবে। আর এখানে বস্তু ছোট তৈরি হয়, ক্ষুদ্র তৈরি হয়। ক্ষুদ্র কেন তৈরি হয়? কারণ আমরা জানি এম ইজ ইকুয়াল টু কি হয়, ভি বাই ইউ। তুমি লক্ষ্য করে দেখো এখানে ভি এর মান ছোট আর ইউ এর মান বড়। যেহেতু এইখানে ভি ছোট ইউ বড়, তাই জন্য এম এর মান এক অপেক্ষা ছোট হবে। ঠিক আছে, বা আমি ক্ষুদ্র না লিখে এক কাজ করি, এম ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট হয়। আমরা জানি এম যদি গ্রেটার দেন 1 হয় তাহলে বড় প্রতিবিম্ব হয়, যদি এম লেস দেন 1 হয় তাহলে ছোট প্রতিবিম্ব হয়, ক্ষুদ্র হয় প্রতিবিম্বটা। আর যদি এম ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে সমান হয়, তাই না? দেখো আমি জাস্ট রিভাইজ করছি, তো তাই যেটুকু তোমাদের রিভিশনের জন্য ইম্পর্টেন্ট, যেটুকু করলে তোমাদের রিভিশনটা পুরনো স্মৃতি ভালো মেমোরাইজ হবে, তার জন্য আমি মিনিমাম লিখছি। হ্যাঁ, এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ হয়, আবার এম ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট হয়, এটা আমরা জানি। এম এর মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে বড় হবে, প্রতিবিম্ব বড় হবে। এম যদি লেস দেন 1 হয় তাহলে প্রতিবিম্ব ছোট হয়, আর এম ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হবে। অবশীর্ষ মানে উল্টো হবে, সৎ মানে রিয়েল ইমেজ হবে, আর এইখানে এম ইজ ইকুয়াল টু এক অপেক্ষা ছোট হবে। অবশ্যই এক অপেক্ষা ছোট হবে মানে বস্তুটা বিন্দু আকৃতির তৈরি হয়। তুমি যদি এখানে ভি এর মানটা এফ বসাও, কারণ ভি কোথায় আছে, ভি এফ এ আছে, আর ইউ এর মানটা যদি ইনফিনিটি বসাও তাহলে এফ বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 হয়। তাই জন্য প্রতিবিম্ব এখানে বিন্দু আকৃতির তৈরি হয়। আবার যখন বস্তু অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে থাকে, যখন বস্তু অসীম আর বক্রতা কেন্দ্র অর্থাৎ 2f এর মাঝে থাকে, তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? প্রতিবিম্ব তৈরি হয় এফ আর 2f এর মাঝে। মনে পড়ছে? এই ক্ষেত্রে প্রতিবিম্ব কিন্তু অবশীর্ষ হবে, অবশ্যই প্রতিবিম্ব সৎ হবে, আর এইখানেও এম এর মান কিন্তু এক অপেক্ষা ছোট হবে, এটা তোমরা জানো। আবার যখন যখন অবজেক্ট যখন 2f এ থাকে, যখন বস্তু বক্রতা কেন্দ্রে থাকে, তখন প্রতিবিম্ব আমার বক্রতা কেন্দ্রে তৈরি হয়। যখন বস্তু বক্রতা কেন্দ্রে থাকে তখন প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে তৈরি হয়। এখানেও প্রতিবিম্ব অবশীর্ষ হবে, এখানেও প্রতিবিম্ব এখানে সৎ হবে। আর যেহেতু এখানে ভি এর মান আর ইউ এর মান সেম, যেহেতু ভি ইজ ইকুয়াল টু ইউ, তাহলে এম ইজ ইকুয়াল টু 1 হবে। এম ইজ ইকুয়াল টু 1 হচ্ছে মানে হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু হাইট অফ অবজেক্ট হচ্ছে, তাহলে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার কিন্তু এখানে সেম হবে, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু এখানে আমার 1 আসবে। আবার যখন বস্তু 2f আর f এর মাঝে থাকে, তখন প্রতিবিম্ব 2f আর ইনফিনিটির মাঝে তৈরি হয়, আর এইখানে বস্তু অবশীর্ষ হবে, সৎ হবে। আর লক্ষ্য করে দেখো এখানে ভি এর মানটা বেশি, ইউ এর মানটা কম, কারণ ভি এর মানটা 2f থেকে ইনফিনিটির মাঝে, আর প্রতিবিম্ব আর বস্তুর অবস্থান হচ্ছে 2f থেকে f এর মাঝে। তাহলে ভি এর মানটা এখানে বড় হচ্ছে, ইউ এর মানটা ছোট হচ্ছে, অর্থাৎ এখানে এম এক অপেক্ষা বড় হবে। এম এক অপেক্ষা বড় মানে এইখানে প্রতিবিম্বটা বড় তৈরি হবে। ঠিক আছে? আবার তুমি লক্ষ্য করে দেখো, যদি বস্তুটা এফ আর বক্রতা কেন্দ্র বলছি আলোক কেন্দ্রের মাঝে যদি থাকে, ও ফর এখানে আলোক কেন্দ্র, তাহলে প্রতিবিম্ব কি হবে? প্রতিবিম্ব তো ওই সাইডে তৈরি হয়, প্রতিবিম্ব এখানে এখানে প্রতিবিম্ব সমশীর্ষ হবে, এটা খেয়াল রাখতে হবে। প্রতিবিম্ব এখানে সমশীর্ষ হয়, প্রতিবিম্ব এখানে অসৎ হয়, আর এইখানে এম এর মানটা এক অপেক্ষা বড় হয়। বেসিক্যালি উত্তল দর্পণের যা বিহেভিয়ার, উত্তল লেন্স এর যে বিহেভিয়ার, আমার অবতল দর্পণের সেম বিহেভিয়ার। উত্তল লেন্স যেভাবে কাজ করে, অবতল দর্পণ কিন্তু আমার সেমভাবে কাজ করে। তাই জন্য এই ছকটা উত্তল লেন্স আর অবতল দর্পণের ক্ষেত্রে সেম হয়। এখন আমাদের কোয়েশ্চেনে প্রতিবিম্বের অবস্থান বলেছে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে, তাহলে প্রতিবিম্ব আমার সমশীর্ষ হবে, অসৎ হবে, আর এম গ্রেটার দেন 1 হবে। এটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছ?
এই পুরো ছকটাই তোমাকে রেডি রাখতে হবে। আমার কোয়েশ্চেন এইখান থেকে ছিল, তাই জন্য আমার এইটুকু জায়গাটা লাগলো। আর পরীক্ষা আমি এই প্রশ্নটা করালাম, পরীক্ষাতে আসতেই পারে, হতেই পারে পরীক্ষাতে তোমাকে এইখানে বলে দিয়েছে যদি বস্তুটা অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে হয় তাহলে প্রতিবিম্বের যদি বস্তুর অবস্থান অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, এটা তোমাকে পরীক্ষায় দিয়ে দিতেই পারে। তখন কিন্তু তোমাকে এই ছকটা মনে রাখতে হবে। জাস্ট ছকটা আমি রিভাইজ করিয়ে দিলাম, এবার নোট করো। আমাদের আলোচনার নেক্সট প্রশ্ন, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত করা হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির চ্যুতিকোণ কত? তার মানে আমাকে একটা অবতল দর্পণ নিতে হবে। একটা আমি এখানে অবতল দর্পণ নিয়েছি। এখন এই অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে, ধরো এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এইখানে একটা আলোক উৎস রাখা হয়েছে। তাহলে এইখান থেকে যে রশ্মিটা বেরোচ্ছে, এখান থেকে যে রশ্মিটা বেরোচ্ছে সেই রশ্মিটা হচ্ছে এটা। আর এই অবতল দর্পণ থেকে যে রশ্মিটা প্রতিফলিত হচ্ছে, এই অবতল দর্পণ থেকে দাঁড়াও এই অবতল দর্পণ থেকে যে রশ্মি প্রতিফলিত হচ্ছে সেটা হচ্ছে এই রশ্মি। বলছে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? যদি দর্পণ না থাকতো তাহলে রশ্মিটা এই দিকে সোজাসুজি বেরিয়ে যেত, কিন্তু দর্পণ থাকার জন্য সেটা 180 ডিগ্রি বিচ্যুত হয়ে ব্যাক করে যাচ্ছে। দর্পণ যদি না থাকতো তাহলে সেটা এই দিক বরাবর যেত, দর্পণ থাকার জন্য সেটা এখন এই দিক বরাবর যাচ্ছে। তাহলে এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণের মান কত হবে? অবশ্যই চ্যুতিকোণের মান 180 ডিগ্রি হবে। কত সহজ জিনিস, নোট করো। আমাদের আলোচনার নেক্সট প্রশ্ন, একটি লাল ও বেগুনি বর্ণের আলোক রশ্মির বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নিচের কোণটি সঠিক। মানে এইখানে দুটো আলোক উৎস, মানে দুটো বর্ণের আলো রয়েছে, একটা হচ্ছে লাল বর্ণের আলো আর একটা হচ্ছে বেগুনি বর্ণের আলো। এরা হচ্ছে একই কোণে কোনো একটা প্রিজমের আনত তলে এসে পড়েছে। তার মানে এখানে আপতন কোণ আই এর মানটা দুটো রঙের রশ্মির ক্ষেত্রেই কনস্ট্যান্ট, আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর তোমাকে এখানে লাল বর্ণের আলোর জন্য প্রতিসরণ কোণ বলেছে আর বেগুনি বর্ণের আলোর জন্য প্রতিসরণ কোণ বলেছে ভি। তাহলে চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট তোমাকে সেটা বলতে হবে। এখন লক্ষ্য করে দেখো স্নেলের সূত্র কি? স্নেলের সূত্র হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। স্নেলের সূত্র হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। যেহেতু আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কেন আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট? কারণ দুটো রঙের রশ্মির ক্ষেত্রেই সেম কোণে আপতিত হয়েছে। তাহলে আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি হয় তাহলে মিউ এর সঙ্গে সাইন আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক অবশ্যই। আর আমরা জানি সাইন থিটা ইজ প্রপোর্শনাল টু থিটা, অর্থাৎ থিটার মান যদি বাড়ে তাহলে সাইন থিটার মানও বাড়বে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে মিউ এর সঙ্গে 1/r এর সমানুপাতিক সম্পর্ক বা মিউ এর সঙ্গে আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আর আমরা জানি যদি আলোক রশ্মির প্রতিসরণ হয় তাহলে প্রতিসরণের ক্ষেত্রে আলোর মানে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। আমরা জানি যে মিউ প্রপোর্শনাল টু 1/λ হয়, এটা হচ্ছে 2 নাম্বার। এখন তোমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন আসবে যে মিউ এর সঙ্গে ল্যামডার ব্যস্তানুপাতিক সম্পর্ক কি করে হলো? আমরা প্রত্যেকে জানি যে মিউ ইজ ইকুয়াল টু কি হয়? c/v হয়, এটা আমরা জানি। মিউ ইজ ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ ভাজিত ওই মাধ্যমে আলোর বেগ। এখন মিউ ইজ ইকুয়াল টু, আমি যদি মিউ1/μ2 করি তাহলে এটা হবে c/v1 ডিভাইডেড বাই c/v2। তাহলে এটা হয়ে গেল v2 ডিভাইডেড বাই v1। আর আমরা জানি যে আলোক রশ্মির যদি প্রতিসরণ হয় তাহলে বেগের মানের পরিবর্তন হয়, অর্থাৎ আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে তখন আলোক রশ্মির বেগের মানের পরিবর্তন হবে। ডিফারেন্ট মিডিয়ামে ডিফারেন্ট লাইট ভেলোসিটি হয়, মানে ভেলোসিটি অফ লাইট ডিফারেন্ট হয়। তাহলে ডিফারেন্ট মিডিয়ামে লাইট ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে যায়, অর্থাৎ বেগের মানটা ভ্যারি করবে। আর আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা হয়। এখন ভি যদি ভ্যারি করে তাহলে এন ল্যামডাকে ভ্যারি করতে হবে।
এখন এনটা হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডাটা হচ্ছে এনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ বা তোমার তরঙ্গ দৈর্ঘ্য। এখন ঘটনা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কার উপর, সরি, ফ্রিকোয়েন্সি কার উপর ডিপেন্ড করছে বা কম্পাঙ্ক কার উপর নির্ভরশীল? কম্পাঙ্ক হচ্ছে উৎসের উপর নির্ভরশীল। এটা হচ্ছে সোর্স ডিপেন্ডেন্ট টার্ম, এটা হচ্ছে সোর্স ডিপেন্ডেন্ট টার্ম। এটা হচ্ছে আলোর উৎসের উপর নির্ভরশীল, এটা হচ্ছে আলোক উৎসের উপর নির্ভরশীল। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে ভি এর সঙ্গে ল্যামডার সমানুপাতিক সম্পর্ক। তাহলে এইখানে লিখতে পারি এন ল্যামডা টু আর এইখানে লিখতে পারি এন ল্যামডা ওয়ান। তাহলে মিউ ওয়ান বাই মিউ টু ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান। তাহলে মিউ এর সঙ্গে ল্যামডার ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর আমি 1 আর 2কে যদি কম্বাইন করে লিখি তাহলে বলতে পারি আর এর সঙ্গে ল্যামডার কি সম্পর্ক? প্রতিসরণ কোণের সঙ্গে ওয়েভলেন্থের সমানুপাতিক সম্পর্ক। আর যেহেতু 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 লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অপেক্ষা, তাহলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই লাল বর্ণের আলোর জন্য প্রতিসরণ কোণের মান বেগুনি বর্ণের আলোর জন্য প্রতিসরণ কোণের মান অপেক্ষা বড় হবে, অর্থাৎ আর গ্রেটার দেন ভি হবে। এখন আর গ্রেটার দেন ভি তোমার যে অপশানে রয়েছে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমি দেখো আবার বলছি, আমার যদি উদ্দেশ্য হতো শুধুমাত্র এমসিকিউ এর অঙ্কগুলোকে মানে এমসিকিউ এর অ্যান্সারগুলোকে বলে দেওয়া, তাহলে আমি কিন্তু এত ডিটেলসে আলোচনা করতাম না। যে কোনোদিনও আলো পড়োনি সেও যদি এটা ভালো করে একটু দেখো তাহলে কনসেপ্ট তোমার এমনিই ক্লিয়ার হয়ে যাবে। নোট করো। চলো নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতি বেগুনি রশ্মি। দেখো আমাকে বলেছে কার ল্যামডা বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তো যত রকমের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রয়েছে তার মধ্যে তোমার মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ রয়েছে, মাইক্রোওয়েভ রয়েছে, তারপরে তোমার ইনফ্রারেড ওয়েভ রয়েছে বা যেটাকে অবলোহিত বলা হয়, তারপরে দৃশ্যমান রয়েছে, তারপরে আলট্রা ভায়োলেট বা অতিবেগুনি রশ্মি রয়েছে, তারপরে এক্স রে রয়েছে, তারপরে গামা রে রয়েছে বা গামা রশ্মি রয়েছে। এগুলো কিন্তু আমি ল্যামডার ডিক্রিজিং অর্ডারে সাজালাম, মানে সব থেকে বেশি ল্যামডা হয় তোমার রেডিও ওয়েভের ক্ষেত্রে আর সব থেকে কম ল্যামডা হয় কিন্তু গামা রশ্মির ক্ষেত্রে। দেখো এরকম একটা লিস্ট আমি তোমাদের বোর্ডে ডিসপ্লে করে দিয়েছি, তোমাকে এই অর্ডারটা কিন্তু মুখস্থ রাখতে হবে। প্রথমে আসছে কি সব থেকে বেশি ওয়েভলেন্থ হচ্ছে মাইক্রোওয়েভের, তারপরে মানে মাইক্রোওয়েভের থেকে কম হচ্ছে রেডিও ওয়েভ, না প্রথমে হচ্ছে রেডিও ওয়েভ, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, মানে রেডিও ওয়েভের ওয়েভলেন্থ সব থেকে বেশি, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে তোমার অবলোহিত বা ইনফ্রারেড, তারপরে হচ্ছে ভিজিবল, ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান, তারপরে হচ্ছে তোমার আলট্রা ভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি, তারপরে হচ্ছে এক্স রে, তারপরে হচ্ছে গামা রে, মানে গামা রশ্মির ল্যামডা সব থেকে বেশি হয়। এই অর্ডারটা তুমি যদি মুখস্থ করো তাহলে এই এমসিকিউটা করার পাশাপাশি তুমি এইখান থেকে এই ওয়েভলেন্থ থেকে যে কোনো প্রশ্ন তুমি ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, তো বারবার ধরে বলছি এই ছকটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তোমাদের মনে যেটা সন্দেহ আসবে, তোমাদের মনে যেটা কনফিউশন তৈরি হবে সেটা হচ্ছে অবলোহিত রশ্মি আর অতিবেগুনি রশ্মির মধ্যে। তুমি এটা মুখস্থ করবে যে দৃশ্যমানের থেকে অবলোহিত রশ্মির ওয়েভলেন্থ বড় হয়, আর আলট্রা ভায়োলেট মানে দেখো অতিবেগুনি রশ্মি তো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, তুমি এটা জানো। অতিবেগুনি রশ্মির কিন্তু শক্তিটা দৃশ্যমান আলোর শক্তির থেকে বেশি হয়, শক্তি বেশি মানে ল্যামডা কিন্তু কম, এটা খেয়াল রাখবে। শক্তি বেশি মানে ল্যামডা কিন্তু কম, শক্তি বেশি মানে ল্যামডা কম, শক্তি বেশি মানে ল্যামডা কম। অতিবেগুনি রশ্মির শক্তি বেশি, তাই দেখো মনে রাখার ট্রিক বলছি, অতিবেগুনি রশ্মির শক্তি বেশি তাই সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, আর শক্তি বেশি মানে ল্যামডা কম। আর দৃশ্যমানের থেকে কম শক্তি হচ্ছে অবলোহিত বা ইনফ্রারেডের, ইনফ্রারেড মানে ইনফ্রারেডের শক্তি কম, অবলোহিত শক্তি কম, তার মানে ল্যামডাটা বেশি হবে। বোঝা গেছে? এবার তোমাদের এই প্রশ্নতে কোনটা অ্যান্সার হবে আমি অ্যান্সার কিন্তু বলবো না, অ্যান্সার তোমাকে খুঁজে বের করতে হবে। আমি অর্ডার সাজিয়ে দিলাম, আই হোপ তুমি অ্যান্সার করতে পারবে। এবারের প্রশ্ন দেখো, একটা রিপিট প্রশ্ন আছে,
কি আছে, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও প্রতিসরণ কোণটা হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ আপতন কোণ আই এর মান হচ্ছে আপতন কোণ আই এর মান হচ্ছে তোমার 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ আর এর মান হচ্ছে তোমার 30 ডিগ্রি। এখন আমাকে কি বলেছে, কৌণিক চ্যুতির মান কত হবে, কৌণিক চ্যুতি বা চ্যুতির মান কত হবে। আমরা জানি ডেল্টা ইজ ইকুয়াল টু কি হয়, আমি তোমাদেরকে আজকেই শেখালাম চ্যুতি কোণের মান কি হবে। চ্যুতি কোণে দেখো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেছে কি না, কি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে অত জানার দরকার নেই। আমি লাস্টে একটা ট্রিক বললাম যে বেশি মাইনাস ছোট, বেশি মাইনাস কম, বেশি মাইনাস কম। বেশি কি আছে 45 আছে, কম কে আছে 30 আছে, তাহলে চ্যুতি কোণের মান কত হবে, অবশ্যই তোমার 15 ডিগ্রি হবে। 15 ডিগ্রি অ্যান্সার, বোঝা গেছে, নোট করো। আমাদের আলোচনার নেক্সট প্রশ্ন হচ্ছে যে দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন, 4টে অপশন দেওয়া আছে, কোনটা। প্রথম কথা, দন্ত চিকিৎসকগণ তো দর্পণ ইউজ করেন না, লেন্স তো ইউজ করেন না, কারণ দাঁতের ভিতর লেন্স কেন ঢোকাতে যাবে। এখন ঘটনা হচ্ছে কি দর্পণ ইউজ করে। প্রথম কথা, দাঁতের ভেতরে যদি আমার কোনো রোগ হয়, সেই রোগটা অবশ্যই ছোট হবে, সেটাকে বড় করে দেখতে হবে। আর আমরা জানি যে উত্তল দর্পণ তো সমস্ত বস্তুর ছোট প্রতিবিম্ব তৈরি করে, তাহলে ছোট রোগকে দেখার জন্য আরও ছোট প্রতিবিম্ব ইউজ করবো, এটা তো হতে পারে না। তাহলে আমাকে অবশ্যই আমাকে অবতল দর্পণ ব্যবহার করতে হবে। আর একটু আগেই আমি তোমাদেরকে একটা ছক করালাম, উত্তল লেন্সে ছক করালাম, আর লাস্টে লিখে দিয়েছিলাম যে উত্তল লেন্স আর অবতল দর্পণ ব্যাপারটা একই হবে। আর সেখানে আমি তোমাদেরকে দেখালাম যখন বস্তুকে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখা হয় তখন বিবর্ধিত এবং অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। রে ডায়াগ্রাম দেখাইনি, শুধুমাত্র ছকটা আমি দেখিয়েছিলাম। এখন আমি তোমাদেরকে রে ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দিচ্ছি, দেখো বোর্ডে ডিসপ্লে হচ্ছে। তো যদি অবতল দর্পণের ক্ষেত্রে কোনো একটা বস্তুকে পোল বা মেরু আর ফোকাসের মাঝে যদি রাখা হয় তাহলে এরকম বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে উত্তল দর্পণকে যদি আমি যেখানে দাঁতের যে জায়গাতে পোকা আছে সে জায়গাটাতে যদি নিয়ে যাই, তাহলে দাঁতের পোকা অংশটা অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। এখন ওই অবজেক্ট হিসাবে যেটা ইউজ হচ্ছে সেটা আমি দর্পণটাকে যদি একদম কাছাকাছি নিয়ে চলে যাই, অর্থাৎ অবজেক্ট যখন ফোকাস আর মেরুর মাঝে থাকবে তখন এরকম বিবর্তিত বড় প্রতিবিম্ব তৈরি হবে। আর যদি বড় প্রতিবিম্ব তৈরি হয় তাহলে ডাক্তারের রোগটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তাই জন্য দন্ত চিকিৎসকগণ কিন্তু অবতল দর্পণ ব্যবহার করেন, বোঝা গেছে। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে মোটর গাড়ির চালকের পিছনের যানবাহন দেখার জন্য ব্যবহৃত দর্পণটি হলো সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, কোনোটিই নয়। প্রথম কথা, সমতল দর্পণ ইউজ করে কি হবে, সমতল দর্পণের ক্ষেত্রে তো বস্তুর আকৃতি ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের আকৃতি হয়। আমাদের বাড়িতে জেনারেলি সমতল দর্পণ থাকে, আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন আমাদের যে চেহারা সেরকম সেম চেহারার ইমেজ তৈরি হয়। এখন সমতল দর্পণ তো ইউজ করে লাভ হবে না। কেন লাভ হবে না, কারণ সমতল দর্পণে যদি রেগুলো এসে পড়ে, ধরো রেগুলো এসে পড়ে, তাহলে যেদিকে এসছিল সেদিকেই রিফ্লেক্টেড রে ব্যাক করবে। কিন্তু আমি যদি উত্তল দর্পণ যদি ব্যবহার করি তাহলে রেগুলো সমান্তরাল রে যদি এসে পড়ে তাহলে রেগুলো এরকমভাবে বেঁকে যাবে। তার মানে তার ভিউইং রেঞ্জটা কি হবে, ভিউইং রেঞ্জটা কিন্তু অবশ্যই বেড়ে যাবে। তাহলে আমাকে এমন কোনো দর্পণ ইউজ করতে হবে যাতে করে আমার রেঞ্জটা বা ফিল্ড অফ ভিউটা যেন বেশি হয়, তাহলে বেশি গাড়িকে আমার দর্পণে দেখা সম্ভব হবে। আর এছাড়াও তুমি এভাবেও বলতে পারো যে প্রথম কথা ফিল্ড অফ ভিউ উত্তল দর্পণের বেশি হয়, দৃষ্টিক্ষেত্র, এই যে ফিল্ড অফ ভিউ, এই যে ফিল্ড অফ ভিউ কার বেশি হয়, ফিল্ড অফ ভিউ কিন্তু উত্তল দর্পণের বেশি হয়। ফিল্ড অফ ভিউ বেশি হওয়ার জন্য আমি বেশি সংখ্যক যানবাহনকে আমি দর্পণে দেখতে পাবো, প্লাস উত্তল দর্পণ হচ্ছে ছোট প্রতিবিম্ব তৈরি করে। ছোট প্রতিবিম্ব তৈরি করলে কি হবে, ছোট দর্পণে কিন্তু অনেকগুলো গাড়ির প্রতিবিম্ব তৈরি হবে, তাহলে আমার পেছনে কতগুলো গাড়ি এক্স্যাক্টলি তৈরি হচ্ছে সেটা আমার পক্ষে বুঝতে পারা সম্ভব হবে। বুঝতে পেরেছো? আজকের ভিডিওতে বেশ কিছু প্রশ্নের আলোচনা আমরা করলাম। প্রশ্ন আলোচনা করার পাশাপাশি ওই প্রশ্নটা যে টপিক থেকে ছিল সেই টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আমরা এই ভিডিওতে করলাম। সোমস ক্লাসরুমে এটা আমার প্রথম ভিডিও ছিল। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তোমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমার জন্য থাকে তোমরা ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে দেবে, আমি তোমাদের কথাটা শোনার চেষ্টা করব।
নেক্সট ভিডিওতে আরও কিছু প্রশ্নের কালেকশন নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো।